খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আপনি দেখবেন হাদির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বলবো না, ওনার সম্ভবত ভক্ত বা কর্মী শ্রেণীর লোক একজন আছেন, যিনি হাদি আহত হওয়ার 17 ঘন্টা আগের একটা ভিডিওতে বলেছেন যে 3 দিন হাদির জীবন ঝুঁকির মুখে। তিনি বলেছেন তিনি র্যাব 8-এর কর্মকর্তা ছিলেন, যার কারণে হাদি যে এলাকায় আহত হয়েছেন এই এলাকায় তিনি আগে কাজ করতেন, তার প্রচুর সোর্স আছে এবং তিনি হাদিকে সাবধান করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে, ও কি আর মারির ভয় পায়? আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। চাকরি করার সুবাদে র্যাবে চাকরি করার সুবাদে সোর্স মেনটেন করতে হয়। আমাকে গত পরশুদিন একজন বলল যে ভাই মারির সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারির সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে, ও কি আর মারির ভয় পায়? তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না, কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আমি ডেঙ্গু রোগে আক্রান্ত, 1 মাস হসপিটালাইজ ছিলাম, এখনও দুর্বল। হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না, উনি খুব ঘাড়তেরা মানুষ, উনি খুব সাহসী মানুষ, যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব হাদি ভাইয়ের উপর থ্রেট থাকবে। এবং তিনি বলেছেন এই জন্য তিনি হাদির সাথে সাথে ঘুরতে চান। খুব দুঃখের বিষয়, তিনি আজকে যখন হাদিকে গুলি করা হয় তখন তার আশেপাশে ছিলেন না। এবং তিনি পরবর্তীতে আরেকটা ভিডিও ক্লিপে দেখলাম বলেছেন যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে উনি সময় মতো এসে পৌঁছাতে পারেন না এবং এই জন্য উনি হাদির কাছে ছিলেন না। মেট্রো রেল হঠাৎ করে বন্ধ হয় নাই, কেন এটা ওনার পরিকল্পনার মধ্যে ছিল না আমরা জানি না। এবং এই লোকের কাছে এত সোর্স কিভাবে থাকে যে 3 দিনের মধ্যে হাদিকে মারা হবে এটা উনি জানেন? এই প্রশ্নটা আমাদেরকে করতেই হবে। এবং সেই সোর্সটা যদি তার ক্রেডিবল সোর্স থাকে, তিনি নিজে র্যাবের সদস্য ছিলেন, তিনি জানেন খুব দ্রুত এটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে, এটা জানাতে হবে পুলিশকে, এটা জানাতে হবে এই মুহূর্তে সেনাবাহিনী বাইরে ডিপ্লয় করা আছে, সেনাবাহিনীকে জানাতে হবে, স্থানীয় যে সেনা অফিসাররা আছেন যে এই ঘটনা এবং কোথায় কি সোর্স তিনি পেয়েছেন। তিনি কাউকে না জানিয়ে শুধুমাত্র হাদিকে জানিয়েছেন। এই প্রশ্নটা রয়েই যায়, তিনি আদৌ বাকিদেরকে জানিয়েছিলেন কিনা, এবং যদি না জানিয়ে থাকেন তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে হত্যা মিশনটি করা হয়েছে চলন্ত একটা রিক্সা, দ্রুতগতির একটা রিক্সা, চলন্ত একটা মোটরসাইকেল থেকে একটাই গুলি করা হয়েছে বলে আমরা শুনেছি, এবং এটা একেবারে নিখুঁতভাবে একজন মানুষ রিক্সা বসে থাকলে মোটরসাইকেল ড্রাইভ থেকে উঁচু থাকে সেইখানে করা হয়েছে, মাথায় করা হয়েছে। শতভাগ একজন প্রফেশনাল কিলার যিনি শুটিং করে অভ্যস্ত, তার মাধ্যমে করা হয়েছে। এটা কোনো যে ছেঁচড়া স্থানীয় পাড়ার মাস্তান না। স্থানীয় ছেঁচড়া পাড়ার মাস্তান না হলে রিক্সা থামাবে, ঘিরে ধরবে, গুলি করবে এবং ধস্তাধস্তি করবে, এটাই আমরা দেখে থাকি বিভিন্ন ক্লিপে। এটা বোঝাই যাচ্ছে নিখুঁতভাবে করেছে এবং প্রায় মেরেই ফেলেছিল এইভাবে গুলিটা করেছে। সুতরাং হাদিকে যারা আক্রমণ করেছে তারা হচ্ছে প্রফেশনাল কিলার। এই প্রফেশনাল কিলারকে তাহলে ডেপ্লয় করলো কে? আমরা এখনো এই দেশের অনেক প্রশ্নের জবাব পাই নাই। আমরা এখনো জবাব পাই নাই জুলাই আন্দোলনের সময় কিভাবে, কেন অনেকগুলো স্নাইপার বিভিন্ন ছাদে ছিল, কেন সেই স্নাইপারগুলো একেবারে বারান্দায় দাঁড়িয়ে থাকা আর বাসার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট শিশুদেরকে হত্যা করে মানুষকে উস্কে দিয়েছিল, কেন সাধারণ গৃহিণীকে গুলি করেছিল, সাধারণ ঘরে ফেরা মানুষকে গুলি করেছিল। সেই স্নাইপাররা আজও ধরা পড়ে নাই, সেই স্নাইপারের প্রশ্ন আমরা এখন জানি না। এবং আরেকটা বিষয় আমি আপনাদের কাছে দেখাতে চাচ্ছি, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এতগুলো অস্ত্র লুট হয়েছিল থানা থেকে, সেই অস্ত্র উদ্ধারের কি করছেন উনি, বা এই ব্যবস্থায় নির্বাচন করা যাবে কিনা, না উনি বলেছিলেন আর ওইটা নিয়ে পরে কথা হবে, অস্ত্রগুলো বাইরে আছে, অস্ত্রগুলো লুট হয়েছে, এই বিষয়ে খুব একটা কথা বলতে আগ্রহী নন। নির্বাচন ঘনাচ্ছে, আমরা সকলেই জানি নির্বাচন হবে, আমরা সকলেই জানি নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে অনেকে বাধ্য, এবং আমরা সকলেই জানি অনেকেই নির্বাচনটা চায় না, তারা বেজার হয়, তারা চায় নির্বাচনবিহীন একটা সরকার ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই চলতে থাকুক। এতে অনেক স্টেক হোল্ডারের অনেক ধরনের লাভ ক্ষতি আছে। হাদিকে গুলি করা আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার একটা বিষয়। হাদিকে গুলি করার পিছনে যে প্রফেশনাল কিলার ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে পর্যাপ্ত নেটওয়ার্ক ছাড়া, পর্যাপ্ত ফান্ডিং ছাড়া এটা সম্ভব নয়। আপনারা দেখেছেন হাদির পাশে একটা ছেলে ছিল যাকে সন্দেহ করা হচ্ছে গুলি করেছে বলে, কালো পাঞ্জাবি পরা একটা ছেলে, মুখের মধ্যে মাস্ক বেঁধে রাখা ছিল, এবং সে কিন্তু হাদির সাথে খুব ঘনিষ্ঠভাবে ঘুরছিল এবং লিফলেট বিলি করছিল।
স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় একজন প্রার্থী, হাদির মতো প্রার্থী যার আসলে খুব বড় কর্মী বেজ নাই, তার সাথে যে 5-7 জন ঘুরে বেড়ান, তারা হাদির সহযোগী সহযাত্রী, তাদেরকে হাদি চিনেন বলেই এইভাবে খুব কাছে এবং ঘনিষ্ঠভাবে নিয়ে ঘুরে বেড়ান। তাহলে হাদির পাশের কোনো লোক যিনি হাদির সাথে আন্দোলনে ছিলেন, হাদির সাথে পথচলা করছিলেন, তাদের কেউ কেউ এই আক্রমণে জড়িত আছেন কিনা না, এই সন্দেহ এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাবে না। এবং যদি থাকেন, তাদেরকে আসলে কে চালাচ্ছে? তারা সেই গত জুলাই আগস্ট থেকে শুরু করে এই জুলাই আগস্ট পেরিয়ে আজকের এই ডিসেম্বর পর্যন্ত কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? কোন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা তাদেরকে সুতা নাড়ছে? এই প্রশ্নগুলো সামনে আমাদেরকে করতেই হবে এবং এই প্রশ্নের জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে। কেন খুঁজে বের করতে হবে? কেন এই হত্যাকারী বা হত্যা প্রচেষ্টাকারীদেরকে ধরতে হবে? কারণ এদেরকে যদি ধরা না যায় এবং এদেরকে যদি সময় মতো শাস্তি দেওয়া না যায়, আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে হাদি হয়তো প্রথম আহত হবেন, হাদি হয়তো বেঁচে উঠবেন, কিন্তু হাদির পরে যে আরো অনেক প্রার্থীর উপরে হামলা হবে না এবং তারা প্রত্যেকেই বেঁচে থাকবেন, এই নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। হয়তো ব্যান্ডেজ করে বাসায় ফিরবেন বা হালকা অবস্থা, কিন্তু সময় যত ঘনালো আমরা দেখতে পেলাম যে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলিটি আসলেই তাকে হত্যা করার জন্য করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওটা শুরু করতে চাই ওসমান হাদির সুস্থতা কামনা করে এবং এই হামলার তীব্র নিন্দা করে। এখন প্রশ্ন আসছে, হঠাৎ করে ওসমান হাদিকে কে গুলি করতে গেল, কেন গুলি করতে গেল? আজকের ভিডিও সেই আলোচনা নিয়ে। প্রথমে আমরা দেখলাম যে ভিডিওতে প্রাথমিক যে ভিডিওতে ওসমান হাদিকে দেখা যাচ্ছে যে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, তার সঙ্গী যিনি আছেন তিনি চিৎকার করে মির্জা আব্বাসকে গালাগালি করছেন এবং মির্জা আব্বাসের উপরে দায় চাপাতে চেয়েছেন। খুব স্বাভাবিক, আবেগ সেই মুহূর্তে চূড়ান্ত অবস্থায় আছে, আকস্মিক হামলা হয়েছে এবং তারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে কোনো একজনকে দোষারোপ করতেই পারেন। কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে আজকের আলোচনায় যে এই আক্রমণের সাথে কি মির্জা আব্বাস দায়ী নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ দায়ী। প্রথমে মির্জা আব্বাস দিয়ে শুরু করি। হাদি, যিনি আসলে এক ধরনের খুব হাইপ তৈরি করতে পেরেছেন এবং যিনি আসলে তার খুবই উগ্র আচরণ এবং উগ্র কথাবার্তার জন্য কুখ্যাত, তিনি যে কোনো জায়গায় মনে করেন যে আওয়ামী লীগ সমর্থিতদেরকে সাউয়া মাওয়া ছেড়ে দিতে হবে, অশ্লীল গালাগালি করেন এবং এটার পিছনে হয়তো কিছু কারণও আছে। তার যে আপব্রিঙ্গিংটা হয়েছে, তিনি যে পরিবেশের ছোট থেকে বড় হয়েছেন, সেই জায়গাটায় সেই ভাষাটা তিনি হয়তো এখন অভ্যস্ত করে আছেন। এটাকে রাজনীতিতে আমরা হয়তো অপছন্দ করতে পারি, কিন্তু আদৌ এই পরিচিতি বা এই হাইপ দিয়ে যে নির্বাচন জেতা যায় না, এর আগে আমরা হিরো আলম হচ্ছেন এর একটা বড় উদাহরণ। সুতরাং হাদি মির্জা আব্বাসের জন্য আদৌ কোনো চ্যালেঞ্জ নয় এবং হাদি নিজে কিন্তু একবার স্বীকার করেছেন যে তিনি যদি 500 ভোট পান তাহলে উনি খুশি হয়ে যাবেন, মনে করবেন যে তার ক্যাম্পেইন সাকসেসফুল, এবং 500-র নিচে যদি উনি ভোট পান ওনার 2-3 দিন মন খারাপ থাকবে। মানে তার গোটা নির্বাচনী প্রচারণাটাই 500 ভোটকে টার্গেট করে তিনি করছেন। সে জায়গায় মির্জা আব্বাসের সাথে তার বিশাল ব্যবধান হবে এবং আমার ধারণা মির্জা আব্বাস বা ওই লেভেলের যেসব জাতীয় নেতারা বিভিন্ন আসনে আছেন, তারা হাদির মতো, ওসমান হাদির মতো যারা তাদের প্রতিদ্বন্দ্বী আছেন, তাদেরকে বরঞ্চ স্নেহের চোখে দেখবেন, ভালোবাসার চোখে দেখবেন, কোনো রিয়েল থ্রেট মনে করবেন না। ওসমান হাদি 500 জায়গায় হয়তো ধরলাম আমি 5000 ভোটই পেলেন, যেটা ভেরি আনলাইকলি, প্রায় অসম্ভবের কাছাকাছি একটা ঘটনা ছিল। তিনি যদি 5000 ভোটও পান, সেটা আসলে আমি যদি বলি যে মির্জা আব্বাস প্রতিটি ভোট সেন্টারে যে পরিমাণ তার পোলিং কর্মী নিয়োগ করবেন তার থেকে কম হবে। সুতরাং মির্জা আব্বাস হাদিকে গুলি করে মারার কোনো কারণ নেই। আর একটা জিনিস হচ্ছে, আপনি দেখবেন যে হাদি অনেকের সাথে মানে অনেকের বিরুদ্ধে উগ্র এবং অশ্লীল কথাবার্তা বললেও মির্জা আব্বাসের সাউয়া মাওয়া ছিঁড়ে ফেলার ব্যাপারে উনি কোনোদিনই বক্তৃতা দেন নাই। যে এমন না যে মির্জা আব্বাস বা তার কাছের লোকজন এতে খুব ক্ষুব্ধ হবেন। সুতরাং আমরা জানি না, যখন কিলার ধরা পড়বে তখন বোঝা যাবে, কিন্তু আপাত দৃষ্টিতে আমি মনে করি মির্জা আব্বাসকে এই সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। দ্বিতীয়, যা কিছু হারায় গেন্নি বলেন আওয়ামী লীগের চোর, সুতরাং খুব স্বাভাবিকভাবে দ্বিতীয় নজরটা আসবে আওয়ামী লীগের উপরে। এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যখন হাদিকে গুলি করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থিত অনেকেই এক ধরনের কি বলা যায় খুশি খুশি ভাব দেখিয়েছেন এবং এটা খুব স্বাভাবিক। তারা দীর্ঘদিন ধরে গালাগালি খেয়ে আসছেন। এই হাদি 32 নম্বর ভাঙার পিছনের একজন অন্যতম
খলনায়ক, তিনি বঙ্গবন্ধু সহ সবাইকে অশ্লীলভাবে গালাগালি করেন, বিভিন্ন কারণে আওয়ামী লীগের যে ক্ষুব্ধ অংশটুকু আছেন তারা আসলে নিজেরা কিছু করতে পারছেন না, নিজেরাই পালিয়ে টালিয়ে আছেন দেশে এবং দেশের বাইরে। তাদের সেই মনোবেদনা, কেউ যদি হাদিকে একটা গুলি করে বা ইভেন একটা মাইট দেয়, এতে তারা খুব খুশি হবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আওয়ামী লীগের কি এখন আদৌ সেই রিসোর্স এবং এফোর্ট আছে হাদিকে গুলি করার মতো, এবং হাদিকে আসলেও আওয়ামী লীগের কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ যে তাকেই মারতে হবে? প্রশ্নটা রয়ে যায়। আমরা সেই প্রশ্নের উত্তর যখন হত্যাকারী ধরা পড়বে তখনই জানতে পারবো। কিন্তু খুব সাদামাটা ভাষায় যদি আমরা এখন খুব প্রশ্ন করি যে কোনো ঘটনা ঘটার পরেই, যে এই ঘটনা থেকে কার লাভ হতে পারে? হাদির উপরে হামলার পরে সবচাইতে ক্ষতি হবে কার? মির্জা আব্বাসের। তৃতীয় ক্ষতি হবে কার? আওয়ামী লীগের। কিন্তু লাভ হবে কার? হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, হাদি বেঁচে থাকার কথা নয়, মানে ওনার ভাগ্য ভালো এবং এই কারণে উনি বেঁচে আছেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছেন। আমরা আশা করছি এই ভিডিওটি যখন করছি তখনও তিনি এভারকেয়ার হসপিটাল আছেন, আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হবেন, ভালো হবেন। কিন্তু যেভাবে গুলি করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এমন না কিন্তু এই যে যদি ভয় দেখানোর জন্য গুলি করা হতো তাহলে তো আমি বুঝতাম ফাঁকা গুলি করা হয়েছে, নর্মাল রাজনৈতিক সংঘর্ষ হলে বুঝতাম লাঠি দিয়ে বাড়ি মেরেছে, বা যদি আহত করার উদ্দেশ্যে থাকে নর্মালি সাধারণত উনি যেভাবে রিক্সায় যাচ্ছিলেন যে কোনো লোকের পক্ষে তাকে উরুতে গুলি করা বা বসা অবস্থায় পেটের মধ্যে গুলি করাটা স্বাভাবিক ছিল। কিন্তু যেভাবে মাথা সই করে গুলি করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে যদি হাদি মারা যেতেন, যেটা খুব বেশি সম্ভাবনা ছিল, এখনো যে সেই সম্ভাবনার কমে গেছে বা চলে গেছে তা না, কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছেন, তাকে গুলি করে তাৎক্ষণিকভাবে মারা যায় নাই, যেটা খুবই শুকর আল্লাহর কাছে। যদি হাদি মারা যেতেন তাহলে এর দায় দায়িত্ব প্রথমে মির্জা আব্বাসের উপরে আসতো এবং লাভবান হতো যে বা যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে পরবর্তীতে হাদির জায়গায় এখানে নির্বাচন করতেন, হাদির ছবি দিয়ে, হাদির পোস্টার দিয়ে, হাদির কথা দিয়ে, হাদির ভিডিও ক্লিপ দিয়ে মির্জা আব্বাসকে দোষারোপের পরে যার সুবিধাটা হতো, যিনি মির্জা আব্বাসকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করতে পারতেন। আমাদেরকে এখন দেখতে হবে, ভাবতে হবে আদৌ সেই ধরনের কোনো লোক এখানে আছেন কিনা যিনি মির্জা আব্বাসকে প্রকৃতভাবে চ্যালেঞ্জ করার মতো পরিচিতি রাখেন, যোগাযোগ রাখেন, দলীয় এবং অন্যান্য আর্থিক রিসোর্স ডেপ্লয় করতে পারবেন। সেরকম কেউ থাকলে তাকে সন্দেহের বাইরে রাখার এই মুহূর্তে বোধহয় সুযোগ নাই। কালকে ওনার উপর হামলা করা হলো, উনি কিন্তু ওই আসলে মির্জা আব্বাসের সমকক্ষ কোন নেতা না। মির্জা আব্বাস বাংলাদেশে মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ধরে এমপি ছিলেন, বিএনপি খুব গুরুত্বপূর্ণ এক নেতা। তিনি কিন্তু সমকক্ষ নেতা না মির্জা আব্বাসের। যে প্রতিটা ঘটনার পরে তো আমরা এই খুঁজি, এই ঘটনা হলে কার লাভ হবে কার ক্ষতি হবে। মির্জা আব্বাস সমকক্ষ নেতা না। ঘটনার সাথে সাথে মির্জা আব্বাসকে দায়ী করে ডাকসুর জিএস ভিপি, ওই আসনের সম্ভাব্য ক্যান্ডিডেট জামাতের, তিনি মির্জা আব্বাসকে দায়ী করে বক্তব্য শুরু করলেন। এটাকে আপনারা কি জানেন এই বিষয়টা নিয়ে? দেখেন, দোষারোপের রাজনীতি থেকে বের হতে হবে আগে প্রথমে আমাদেরকে। আমি দেখেছি বিগত সরকারও সবসময় কোনো কিছু ঘটলে জামাত বিএনপি করেছে, জঙ্গিরা করেছে, মানে কোনো কিছু তদন্ত ছাড়াই মুখস্থ বলে দেয় যে অমুকে প্রতিপক্ষ করেছে, প্রতিপক্ষ রাজনীতিবিদরা করেছে বা রাজনৈতিক সংগঠনগুলো করেছে। এই দোষারোপের রাজনীতি থেকে বাংলাদেশকে বের হতে হবে। কালকে একটা উপদেষ্টা বলে তদন্ত হওয়ার আগেই কালকে উপদেষ্টা বলে দিয়েছেন এই নাম্বারে, তার নাম্বারে, হাদির নাম্বারে ভারতীয় নাম্বার থেকে হুমকি আসছিল। একজন উপদেষ্টা কিন্তু তদন্তের আগে বলে দিয়েছেন সেটা। একটি দায়িত্বপূর্ণ চেয়ারে বসে খুঁজতে হবে যে এই চেয়ারে বসে কি বলা যায় কি বলা যায় না। এখনকার উপদেষ্টা সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। সুতরাং আমি মনে করি যে যারাই দায়িত্বপূর্ণ চেয়ার হোল্ড করেন তাদের বোঝা উচিত তিনি কোনটা বলতে পারবেন, কোনটা বলতে পারবেন না। সুতরাং একজন উপদেষ্টা ওই চেয়ারে বসে একটি ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া, তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া উনি গড়ফড়টা বলে দিলেন, এটা তো দায়িত্বের কথা হলো না, এটা মন গড়া কথা হলো, এটা দোষারোপের রাজনীতির কথা হলো। উনি তো ওই চেয়ারের উপর রাজনীতি করার জন্য বসেননি, উনি রাষ্ট্র পরিচালনার জন্য বসছেন। রাষ্ট্র পরিচালনার রাজনীতি এক জিনিস না। আর যেটা আমি কালকে দুঃখের সাথে লক্ষ্য করেছি
যে মির্জা আব্বাস সাহেবের প্রতিদ্বন্দ্বী হতে পারে। হাদী সাহেব জুলাই আন্দোলনে ছিলেন, আমরাও জুলাই আন্দোলনে ছিলাম। আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান 3 তারিখে শেষ অধিবেশনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন। আমাদের আপনি দেখবেন প্রকাশ্যে কিন্তু জাতীয় পার্টি ছাড়া আর কেউ কাউকে দেখবেন না খুব একটা। আমাদের জাতীয় পার্টির মেয়র প্রকাশ্যে নেমে গিয়েছে রংপুরে, আমাদের জাতীয় ছাত্র সমাজ শহীদ মিনারে প্রকাশ্যে স্লোগান দিয়েছে। সেদিন এই বলতেছে আমাদের হাদির উপরে কে হামলা করেছে সেটা তো তদন্তে বের হবে। সেটা তো আমি ওই আপনার যেটা বললেন একটু আগে, আমি উপদেষ্টার মতো মন গড়া কথা বলতে পারবো না। আমি মির্জা আব্বাস সাহেবকে মন গড়া ভাবে দায়ী করতে পারবো না। আমি তো দোষারোপ রাজনীতি থাকতে চাই না। এটা পুলিশের তদন্তে বের হয়ে আসবে এবং আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান এটা নিন্দা জানিয়েছে, মাননীয় মহাসচিব এটা নিন্দা জানিয়েছে। যদিও হাদী সাহেবরা আমাদের পার্টিতে আগুন জ্বালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, লুটতরাজ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমাদের পার্টির ভাঙচুর করেছে, তারপরও আমরা কখনো প্রতিশোধের রাজনীতি কেন্দ্রীয় অফিস বনানী অফিসও ভাঙচুর করা হয়েছে, কিন্তু সেটা অন্য গ্রুপ হতে পারে, সেটা প্রকাশ্য হঠাৎ করে এসে ভাঙচুর করেছে। আর কাকরাইল অফিসে এটা প্রকাশ্য করেছে। কাকরাইল অফিসে আপনাদের হামলা ভাঙচুর অগ্নিসংযোগে হাদি জড়িত ছিল? হাদির সমর্থন ছিল, কিন্তু সরাসরি হাদির মুখ করতে দেখি নাই আমরা। কি বলতো সমর্থন ছিল এনসিপি। আপনাদের ব্যাপারে কি বলতো? আমাদেরকে দোষর, বরাবরই বক্তব্য বিবৃতি দোষর বলেছে, বরাবরই। কোন ল্যাঙ্গুয়েজ কে মনে পড়ে? কি ল্যাঙ্গুয়েজে বলতো আপনাদেরকে? না, জাতীয় পার্টির দোষর, 14 দল দোষর, তারা আওয়ামী লীগের দোষর, এই ল্যাঙ্গুয়েজই তো তারা যারা গণ অধিকার পরিষদ, যারা এনসিপি বা জামাত শিবির, এরা তো এইভাবেই আমাদেরকে ট্যাগ দেয়। 5 আগস্টের পরে ট্যাগ দেওয়া। আপনাদের কি মনে হয় এইসব ঘটনা ইলেকশন না করার একটা ফন্দি? যখন একটি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করা হয় নির্বাচনের, তখন আলটিমেটলি সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার আগে সকল রাজনৈতিক দলের সাথে এটি একটি সভা করেন নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন সেখানে জাতীয় পার্টির সাথে বা অনেক নিবন্ধিত দলের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন। অনেক নিবন্ধিত দলকে ডাকা হয়নি। ঐক্যমত কমিশন অনেক নিবন্ধিত দলকে, জাতীয় পার্টি সহ অনেক নিবন্ধিত দলকে ডাকা হয়নি। তো তাহলে নির্বাচন আলটিমেটলি যখন তফসিল ঘোষণা করে, তখন আমরা বলেছি বেস্ট, কিন্তু স্টেবল না। যেমন আমাদেরকে নিয়ে বসছে, আমরা বাস্তব চিত্র তুলে ধরতাম। জাতীয় পার্টি তো 9 বছর রাষ্ট্র পরিচালনা ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি জানে কখন রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে। জাতীয় পার্টি তো আর আনাড়ি না। সুতরাং জাতীয় পার্টিকে একদমই অ্যাভয়েড করে দিয়েছে, অনেক নিবন্ধিত দলকে অ্যাভয়েড করে একটি তড়িঘড়ি করে একটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না এনে যে লোকটা আজকে রাষ্ট্র ক্ষমতায়, সেই লোকটা এসএসএফ থেকে টাকা নিয়ে গ্রামীণ ব্যাংক করেছিল। এই এরশাদ সাহেব এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় উনাকে প্রথম টাকা দিয়েছিল এসএসএফ। সেই লোকটা ক্ষমতায় বসে আজকে মনে করেন, আজকে দেশের পরিস্থিতি নিয়ে 3টা দলকে ডেকেছেন, বিএনপি, জামাত এবং এনসিপি। এনসিপি যে দলটা সারা দেশে কোনো কাঠামোই নেই, আপনাকে ডাকে না। আপনি তার কাছে হরিদাস পাল, উনি হচ্ছেন এই। তো কিভাবে আশা করেন আপনাকে সে ইলেকশন করতে দিবে? না, তারপর নির্বাচন কমিশন বলেছে আমি নির্বাচন কমিশন যদিও জাতীয় পার্টিকে ডাকে না, কিন্তু জাতীয় পার্টি ইচ্ছে করলে নির্বাচন করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্বে বসে একজন নির্বাচন কমিশনার এই কথা একটি দল সম্বন্ধে এই কথা কিভাবে বলেন আমি বুঝতে পারি না। তারপরে সরকারের প্রেস সচিব বলে যে জাতীয় পার্টি ইচ্ছে করলে নির্বাচনে আসতে পারবে, এটাতে কোনো বাধা নেই। আরে বাবা, তো বাধা নেই ডাকেন আমাদেরকে। তা আপনি ডাকছেন না, আবার বলছেন
ওদের মনের মধ্যে আসলে জাতীয় পার্টি কোনটাকে তারা ওম করে, এর মানে হঠাৎ করে একটা নতুন জাতীয় পার্টি আমরা দেখলাম। ওরা যে বলে জাতীয় পার্টি করতে পারবে, কারণ আপনাদের মার্কাটা লাঙ্গল, আপনাদের মার্কা লাঙ্গল, আপনাদের নিবন্ধন 12 নম্বর নিবন্ধন আছে। কোন অংশে ওদের কি নিবন্ধন আছে? আপনার নিবন্ধন আছে? জি না, আমাদের নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন নাম্বার 12 এবং মার্কার নাঙ্গল চেয়ারম্যান জিএম কাদের। স্পষ্ট, আপনি গুগলে চার্জ দিলেও পাবেন। নিবন্ধন এবং মার্কা দুইটা নিয়ে নাকি মামলা আছে, ওই আদালত ঠিক করবে নিবন্ধন কার, মার্কা কার। এটা একান্তই জাতীয় পার্টির বিষয়। আদালত তো নির্বাচন কমিশনকে কিছু বলেনি যে আমি না দেওয়া পর্যন্ত জাতীয় পার্টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না, এরকম কোনো। এই মামলাটা কোন আদালতে এখন? এটা হতে পারে, এগুলি তো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক ধরনের অনেকেই অনেক বিভিন্ন মামলা মোকদ্দমা দিতে পারে। আমাদের অনুষ্ঠানে এসে নতুন জাতীয় পার্টির মহাসচিব এবং মুখপাত্র রুহুল আমিন হাওলাদার উনি বলেছেন এই নিবন্ধন এবং মামলাটা আদালতে আছে, আদালত সিদ্ধান্ত দেবে এবং ওরা মোটামুটি কনফার্ম ওরা পাবে সেটা। মামলা যদি আদালতে থাকে তাহলে আদালত নির্বাচন কমিশনকে কনভে করবে, চিঠি দিবে, নিয়মতান্ত্রিক যেটা। যদি আদালত কোনো সিদ্ধান্ত নেয়, তো মামলা তো এরকম বহু জনের মার্ডার মামলাও আছে, খুনের মামলাও আছে, তার কি পানিশমেন্ট হয়েছে? সুতরাং আদালতে জাতীয় পার্টির ব্যাপারে মামলা থাকতেই পারে, 100 মামলা থাকতে পারে, কিন্তু আদালত তো নির্বাচন কমিশনকে কিছু বলে নাই, নির্বাচন কমিশনকে কোনো আদালত থেকে চিঠি ইস্যু করে নাই। নির্বাচন কমিশনের মধ্যে যেটা এখনো স্বচ্ছভাবে দেখা যাচ্ছে, আপনি এখনো গুগলে চার্জ দিয়ে দেখতে পারবেন যে জাতীয় পার্টি নিবন্ধন নাম্বার 12, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেখেন, এখন মনে করেন আপনি ইলেকশন করবেন, আপনি একটা প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দল, কিন্তু আপনি যারা ইলেকশন করবে, বিএনপি, জামাত, এনসিপি সবাই ক্যান্ডিডেট ঠিক করতেছে, অনেকে ক্যান্ডিডেট মাঠে নেমে গেছে, অনেকে গুলি খাচ্ছে, কিন্তু আপনি কোথাও যেতে পারতেছেন না এখন পর্যন্ত। মানে আপনি এখন কনফার্ম না, আপনি কিভাবে যাবেন? কনফার্ম না তো এখনো আপনি। না, এই জন্য আমি বললাম আপনাকে যে আমাদের আন্ডারগ্রাউন্ড একটা ওয়ার্ক আছে, এটা আমরা দৃশ্যমান না, এটা আমরা দৃশ্যমান করছি না, এটা আমাদের পলিটিক্যাল, এটা আমাদের রাজনীতি, এটা আমাদের রাজনৈতিক কৌশল, এটা আমাদের রাজনীতিক, এটা আমাদের, যেহেতু সরকার বিভিন্ন জায়গায় আমাদেরকে মামলা হামলার উপরে রেখেছে, তো এটা আমাদের রাজনৈতিক কৌশল। এখন আমাদের নির্বাচনের জন্য আমরা মোটামুটি অনেকটাই প্রস্তুত, আমরা মনে করেন 80%। তাহলে আমরা প্রস্তুত হইতে লাভ নেই, আমরা নির্বাচনে না যাওয়ার জন্য 100 কারণ দাঁড় করাতে পারি, 100 কারণ আপনাকে দেখাতে পারি, কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য একটি কারণও নেই। নির্বাচন তো দেশ তো আনস্টেবল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। তা গতকালকে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করছে যে এই অবস্থায় নির্বাচন তফসিল ঘোষণা করা ঠিক হয়েছে কিনা বা নির্বাচন হবে কিনা, তিনি পেঁয়াজের দাম বলছেন, তিনি আলুর দাম বলছেন, তিনি আলুর দামের উপরে আছেন, তিনি পেঁয়াজের দামের উপরে আছেন, তিনি কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ঠিক আছে, তিনি বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। তার মানে হচ্ছে আপনি চট্টগ্রামে প্রার্থীর উপরে হামলা করা হয়েছে, প্রার্থীর সহযোগীকে ওই তখন মেরে ফেলা হয়েছে। ঢাকাতে হাদি জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনের নেতা, যখন আমরা তাদেরকে সম্মান করি, অনার করি, তারা আমাদেরকে যাই বলি, তারা এখনো ছোট, তাদের ফিউচার আছে, পলিটিক্যাল ফিউচার আছে, তাদের জন্য আমরা সবসময় দোয়া করি, শুভকামনা করি। তারা যেটাই বলুক সেটা তাদের বয়সের মধ্যে একটা মানে ম্যাচুরিটির বিষয় থাকতে হয় পলিটিক্সে এসে। আমরা 40 বছর রাজনীতি করি, আমি হাদির বয়সটা এখনো 40 হয় নাই মনে হয়, ঠিক না? এরকম তাদের কথা আমরা কিছু মনে করি না। তো হাদিরাও মনে করেন যে একটা সময় ভালো আন্দোলন করেছে, অনলাইনে ছিল, সেই হাদিকে ঢাকা 8 আসনে প্রার্থী হয়েছে,
আপনি হেলাল উদ্দিন কথা বলছেন, আপনার বয়স, আপনার শালীন চিন্তা সবকিছু নিয়ে। হাদির আজকে ভিডিও গুলো দেখলাম, অনলাইনে এসেছে, হাদি খুব গালি গালাজের বক্তৃতা দিত। ওকে ধরে আনো, ওকে ওকে মেরে ফেলবো, ওকে এই করবো, সবসময় কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ছিল কিন্তু। এবং এমন সব যেগুলো আপনি উচ্চারণ করতে পারবেন না কিন্তু। না, রাজনীতিতে তো শিষ্টাচার বলতে যে কথাটি আছে, জুলাই আন্দোলনের অনলাইনে যারা রাজনীতি করেছেন বা যারা জুলাই আন্দোলনকে নিজেদেরকে স্টেক হোল্ডার হিসেবে দাবি করেন, আমি ওনাদের 99% ওনাদেরকে দেখেছি যে ওনারা পলিটিক্যাল শিষ্টাচার কি জিনিস সেটা ওনারা বোঝেন না। ওনারা চাকরি আন্দোলন করেছিলেন, ওনারা কোটামুক্ত চাকরি চেয়েছিলেন। উনি আজকে আপনাকে খবরদারি করেন, আপনাকে আপনাকে দৌড়ান সারাক্ষণ। উনি ঠিক করে দেবেন আপনার কথাবার্তা, আপনি কি করতে পারবেন না করতে পারবেন, মানে ছড়ি ঘুরানো। উনি ফেসিবাদের কথা বলেন, কিন্তু সমস্ত আচার আচরণ কিন্তু ফেসিবাদের মতো, কিন্তু এগুলো গণতান্ত্রিক না। আপনি জনগণের কাছে যাবেন, জনগণ ঠিক করবে আপনাকে সে গ্রহণ করবে কি না, অন্য কেউ ঠিক করবে, জনগণ হচ্ছে মালিক। কিন্তু আপনাকে কিন্তু সে সুযোগই দিবে না, এমনকি ভয় হচ্ছে আপনি ইলেকশন করতে পারলে আওয়ামী লীগের ভোট যদি আপনি পেয়ে যান। হ্যাঁ, এটা বিষয়। আওয়ামী লীগ তো জনগণই নাকি, জনগণের একটা অংশ না? আপনারা জানেন আগে আওয়ামী লীগ বিএনপি ছাড়া ইলেকশন হয়েছিল, সেই ইলেকশন গুলা গ্রহণযোগ্য হয় নাই। এখন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হলে বাংলাদেশে এটা স্টেবল হবে না। বাংলাদেশটা ইলেকশনটা কি কারণে দরকার? ইলেকশন দরকার, একটা রাজনৈতিক কর্তৃত্ব দরকার, বাংলাদেশে বিনিয়োগের জন্য একটা স্টেবল একটা পরিস্থিতি দরকার। আওয়ামী লীগের মতো একটা বড় দলকে আপনি ম্যানেজ করে, মুক্তিযুদ্ধের নেতৃত্বের একটা দল এই ডিসেম্বর মাস, হ্যাঁ 16 ডিসেম্বর তো তারা বিজয়ের নেতৃত্বে ছিল। যারা ছড়ি ঘোরায় তারা তো পালাচ্ছিল তখন, তাদের পূর্বপুরুষরা তখন পালাচ্ছিল, কোথায় লুকাবে সেটা। আচ্ছা হেলাল উদ্দিন, আপনাদের কি মনে হয় এখন এই জাতীয় পার্টিটার কারণটা কি? যেমন হাসনাত আব্দুল্লাহ বলেছে ডিজিএফআই এই জাতীয় পার্টিটা করেছে এইটাকে বিরোধী দল বানানোর জন্য। হাসনাত আব্দুল্লাহ বলেছে এটা, আপনাদের কাছে খবরটা কি? দেখেন, জাতীয় পার্টি নিয়ে আলোচনাগুলো অনেক বিশ্লেষণ করা যায়। 91 সালে জাতীয় পার্টি হুসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থাকা অবস্থায় জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল, সেই নির্বাচনে এরশাদ সাহেব 5 আসনে বিজয়ী হয়েছে। সেদিনে কিন্তু জনগণ বলে দিয়েছে যে এরশাদ স্বৈরাচার না, সেটা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল। নির্বাচনের দুইটি দিক আছে, একটি হচ্ছে আইনগত আর একটি নৈতিকতা। আইনগত ভাবে স্বাধীনতা করে যতগুলো নির্বাচন হয়েছে, 91 সালে জনগণ আপনাদের পক্ষে যে রায় দিয়েছিল 91 সালে, আজকে 2025 সালে এসে আপনাদের নেতৃত্বের কামড়াই অথবা শয়তানি শব্দটা ব্যবহার করা যায়, জনগণের কাছে আপনাদের সেই অবস্থানটা নাই। না, অবশ্যই আছে। রাজনীতিতে সকল রাজনৈতিক দলের উত্থান আছে, পতন আছে। রাজনীতির তো কাজই এটা, কখনো উত্থান হবে, কখনো পতন হবে। সুতরাং এই জন্য বললাম যে আমাদেরকে 91 সালে তো জনগণ ভোট দেওয়ার কথা না, জনগণ তো ভোট দেওয়ার কথা না, একদম সদ্য স্বৈরাচার যেটাকে বলা হয়। তো সেখানে কিন্তু 91 সালে জনগণ ভোট দিয়ে এরশাদ সাহেবকে 5টি আসনে বিজয়ী করেছে, আমরা 35 আসন পেয়েছি। 96 সালের 12 জুনের নির্বাচন দেখেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা কি, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। তো 91 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। 96 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। আবার 96 সালের 12 জুনের নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করে আবার 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা ইলেকশন করেছেন। ইলেকশনের মাধ্যমে আপনাদের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে
আপনাদের সমর্থনে? নিঃশর্ত সমর্থনে, শুধু সমর্থনে না, নিঃশর্ত সমর্থনে, সমর্থনে। তারপরে আপনাদের তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু সরকারের মন্ত্রী হয়েছেন, তার উদ্যোগে এরশাদের জামিনের ব্যবস্থা করা হয়েছে। এরশাদ বেরিয়ে এসেছেন, এরশাদ বেরিয়ে এসে আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রিসভা থেকে বের হইতে বলেছেন। আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রিসভা থেকে বেরোন নাই, আনোয়ার হোসেন মঞ্জু আরেকটা জাতীয় পার্টি করেছেন। এবং গত আমলে আপনারা অদ্ভুত একটা রাজনৈতিক চরিত্র দেখিয়েছেন যে আপনারা বিরোধী দল, আপনাদের মন্ত্রী বিরোধী দলের থেকে অনেকগুলো মন্ত্রী হওয়া যায়, এটার দৃষ্টান্ত কিন্তু আপনারা। এই যে আনিস ইসলাম মাহমুদ খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন কিন্তু। আচ্ছা, আপনি ভালো কথা মনে করিয়ে দিচ্ছেন। 2014 সালের 5ই জানুয়ারির কথা যেটা আপনি বলছেন, 2014 সালের 5ই জানুয়ারির সময় কিন্তু জাতীয় পার্টিকে 7টা মন্ত্রণালয় দিয়েছিল এবং 70 আসন দিয়েছিল আওয়ামী লীগ। হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু আওয়ামী লীগ দিয়েছে, তাই তো? হ্যাঁ, আওয়ামী লীগ দিয়েছে, কারণ তখন তো বাগবাটোয়ারা করে তারা, তখন তো আলটিমেটলি বাগবাটোয়ারা করে আওয়ামী লীগ। তো 7টা মন্ত্রণালয় দিয়েছে, 70টা আসন দিয়েছে, যে নির্বাচন করলে 70 আসনে মানে জাতীয় পার্টি থাকবে। তো এসএসএফ কিন্তু নেয়নি, 70 আসনও নেয়নি, আবার 7টা মন্ত্রণালয় মনে হয় এক সপ্তাহ তত এটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম ডিক্লেয়ার করার কথা ছিল। বিএনপিকেও মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছিল যে আপনার নির্বাচন আসেন, যে কটা মন্ত্রণালয় চান দিব, ঠিক আছে, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো সিস্টেম করবে, এরকম একটা আওয়াজ উঠেছিল। তো 7টা মন্ত্রণালয় কিন্তু এসএসএফ নেয়নি, সেখানে মন্ত্রীদেরকে না করে যে এসএসএফ বলেছে যে সবাই পদত্যাগ করো, মন্ত্রীরা কিন্তু সবাই না করলে তো হবে না। রওশনের সাথে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি নিয়েছেন এবং পরে এসএসএফও শপথ নিয়েছেন। না, তখন যখন এটা নিয়ে এসএসএফ না করেছিল, তখন আমরা 270 আসনে মনোনয়ন পেপার উজ্জ্বল করেছি, আমি নিজে উজ্জ্বল করেছি। আমার মনে আছে 11 তারিখে আমি ঢাকা 10 থেকে, হুসাইন মাহমুদ এরশাদ ঢাকা 17 থেকে, আমাদের প্রফেসর দেলোয়ার ঢাকা 9 থেকে, আমরা 11 তারিখ একই দিনে মনোনয়ন পেপার প্রত্যাহার করেছি এবং আমরা সহ 270 জন প্রত্যাহার করেছে। তাহলে যারা ছিল তাদেরকে বেগম রোশনের সাথে তখন জোর করে সরকারের, আওয়ামী সরকারের ইন্ধনে তাদেরকে জোর করে রেখেছে, অথবা যেভাবে হোক তাদেরকে রেখেছে। তারপরে সেই মন্ত্রণালয়ে 3টা মন্ত্রিত্ব ছিল এবং এরশাদ সাহেব কিন্তু মনোনয়ন পেপার রংপুর থেকে প্রত্যাহার করেছে, সকল জায়গা থেকে প্রত্যাহার করেছে এবং তিনি কিন্তু নির্বাচনে যাবে না, সুজাতা সেনকে বলে দিয়েছে। তিনি কিন্তু 2 দিন একদম গোপনীয় জায়গায় ছিলেন, 2 দিন পরে এসছে। তো সুজাতা সেন আবার এসএসএফকে কি বলেছে, এসএসএফ কিন্তু নিচতলায় এসে সাংবাদিকদেরকে সব বলে দিয়েছে যে আমাকে থ্রেট করেছে, এই করেছে, এই যে বলে যে জাতীয় পার্টি ভারতের পক্ষে, আর সুজাতা সেনের কথা কি জাতীয় পার্টি 14 সালে শুনছে? এবং জাতীয় পার্টির জিএম কাদের সাহেব মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কিন্তু মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। তিনি কিন্তু 2014 সালে নির্বাচন করেননি, কিন্তু 2014 থেকে 18 সাল পর্যন্ত জিএম কাদের সাহেব কিন্তু সংসদের বাইরে ছিলেন, তিনি কিন্তু সংসদেই ছিলেন না। তখন কিন্তু জাতীয় পার্টি একটা ভালো স্পেস দিয়েছিল, তখন কিন্তু কোন রাজনৈতিক দল জাতীয় পার্টির ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করে না এবং ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। যে এরশাদ সাহেব যেভাবে গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছিল, তখন কিন্তু কোনো জায়গায় কোনো রাজনৈতিক দল এসে এরশাদ সাহেবের পাশে এসে দাঁড়ায়নি। এবং যখন সিএমএস এরশাদ সাহেবকে জোর করে ধরিয়ে নিয়ে আটক করে নিয়ে গেছে, তখন কিন্তু কেউ জিএম কাদের সাহেবের এরশাদ সাহেবের জন্য একটা নিন্দাও জানা নেই, প্রতিবাদও জানা নেই। সুতরাং এরশাদ সাহেব কিন্তু গণতান্ত্রিক ভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন 2014 সালে সকল রাজনৈতিক দলের জন্য। 2024 ইলেকশনে কি হয়েছিল? সেখানে জিএম কাদেরও ইলেকশন করেছেন, তার স্ত্রীও ইলেকশন করেছেন ঢাকা 17 থেকে, উনিও এমপি হয়েছেন। হ্যাঁ, 24 সালের নির্বাচনটা আমরা করেছি, সেটা আমরা অস্বীকার করি না। এবং সেই সরকার টিকে ছিল 6 থেকে 7 মাস। এবং জিএম কাদের সাহেব এটা রংপুর, সেই ইলেকশনে আপনারা নমিনেশনের জন্য যে টাকাটা সংগ্রহ করা হয়েছিল 3.5 কোটি বা আরো বেশি কম, এই টাকাটা দলের ফান্ডে না দিয়ে কোন একজনের ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে।
না, এই ধরনের কোনো কথা আমি শুনিনি, এবং এটা আমার জানা ওই 3.5 কোটি টাকা, ওই 3.5 কোটি টাকা দলের ফান্ডে আছে। না, টাকা পয়সার লেনদেন টেনদেন এগুলি সম্বন্ধে আমরা জানি না, এগুলি তো অত্যন্ত গোপন। নমিনেশন বিক্রি করে, নমিনেশন পেপার, নমিনেশনের একজন ক্যান্ডিডেট কিনে একটু টাকা দিতে হতো। হ্যাঁ, বিভিন্ন দলে নমিনেশন। ও আচ্ছা, ও আমরা যেটা মনোনয়ন পেপার যেটা বিক্রি করলাম, টাকা, এটা মনোনয়ন পেপার বিক্রি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই ফান্ডে থাকবে, সেগুলি হিসেব তো নির্বাচন কমিশন দেওয়া হয় প্রতি বছর। এই জাতীয় পার্টি যারা ভেঙে দিল বা অন্য জাতীয় পার্টি করলো, তাদের এটা একটা অন্যতম অভিযোগ। এই টাকাটা দলের ফান্ডে নাই, এই টাকাটা একদম ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে আছে। এটা আমার জানা নাই। হয় কি, আপনার ঘর থেকে যখন কেউ বের হয়ে যাবে তখন আপনার সম্বন্ধে অনেক অভিযোগ দাঁড় করাবে, এটা স্বাভাবিক বিষয়। আমি বলছি না, কথা তো আমি আর আপনি বলছি এখন, ঠিক না? এখন আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিলে দুইজনের একজন তো মিথ্যে বলছি, সুতরাং মিথ্যেকে, হ্যাঁ, আমি মনে করি যে নাহলে আমাদের দলের ফান্ডে যদি টাকা না থাকে, সেই টাকাগুলো না থাকে, তাহলে আমরা অফিস ভাড়া দিচ্ছি কিভাবে? এখন আপনি ইলেকশন করবেন কিভাবে? এই ইলেকশন করে আপনি ডাকিই না। না, আমরা তো বললাম আপনাকে যে আমাদেরকে নিজে ডাকে না, এ নিয়ে আপনিও কথা বলছেন, কিন্তু আপনি কোনটা বলছেন? আমাদের পক্ষে না, কিন্তু আপনি রাইট থেকে কথা বলছেন। কেন বলছেন? যে না, সকল রাজনৈতিক দলকে নিয়ে যদি নির্বাচন কমিশন বসে, ঐক্যমত কমিশন বসে, একটা নির্বাচন হয় সকল রাজনৈতিক দল মিলে, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা থাকবে, দেশটা একটা স্টেবল জায়গা থাকবে। আপনি কিন্তু আমার পক্ষে কথা বলছেন না, আপনি সত্য কথা বলছেন, সত্যটাই আমার পক্ষে। আপনাকে এই যে আজকে দেশের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা একটা মিটিং করলেন, হ্যাঁ, 3টা দলের সাথে। জি, 3টা দলের। আপনার কোনো জায়গা নেই। না, আমার কোনো দেখা নাই, কিন্তু যে যাদেরকে নিয়ে আমি সম্মানের সাথে বলি, যাদেরকে নিয়ে মিটিং করেছে, কি হবে না হবে, সংবিধান কি হবে না হবে, এইটার জন্য বিদেশ থেকে লোকজন আনা হলো যাদের বাংলাদেশের নাগরিকত্ব নাই। তারা প্রতিদিন মিটিং করলো, খাওয়া দাওয়া করলো। তারা গেল বিভিন্ন জন যাদের কোথাও বাংলাদেশে কোনো নিশ্চিত আসন নাই, জাতীয় পার্টিকে একদিনও সেখানে ডাকা হয়নি। অথচ আপনি যেটা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব এরশাদ সাহেবের থেকে টাকা নিয়ে গ্রামীণ ব্যাংক করেছে, সেই গ্রামীণ ব্যাংকের কারণে তিনি নোবেল বিজয়ী হয়েছেন, এটা আমার আর আপনার কথা না, এটা তিনি স্বীকার করেছেন, এটা তিনি বলেছেন। সুতরাং আমি দেখেছি যে পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, নমনীয় হয়ে বড় হয়েছে, ঔদ্ধত্য আচরণ করে কেউ বড় হয়নি। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, কৃতজ্ঞতা স্বীকার করে বড় হয়েছে, অকৃতজ্ঞ কেউ বড় হতে পারেনি। সুতরাং আজকে আপনি বলছেন, এটা আপনি এক্সাম্পল দিচ্ছেন, ইউনূস সাহেব নিজে বলেছেন, নিজে বলার পরে এটা জাতি জেনেছে, আপনিও জেনেছেন, আমিও জেনেছি। সুতরাং ইউনূস সাহেব সেই জায়গায় কিন্তু এখন আছে কি নাই, এটা আপনিও জানেন, আমিও জানি। সুতরাং এটারও একদিন জবাবদিহি করতে হবে। শুনেন, অভিশাপ কিন্তু কেউ কাউকে দিতে হয় না, দীর্ঘশ্বাসই লেগে যায়, অভিশাপ লেগে যায়। সুতরাং আজকে কিন্তু ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন। আমি টকশোতে বসে ইউনূস সাহেবের প্রশংসা করেছি এবং আমি খুশি হয়েছি। আমি এইভাবে বলেছি যে আমি মনে মনে চেয়েছি যে এমন একজন আমাদের রাষ্ট্র ক্ষমতায় থাকুক যে যার সারা বিশ্বে একটি মানে গুড ফ্লেভার আছে। ইউনূস সাহেবের সেটা আছে, উনি নোবেল বিজয়ী হয়েছেন, আমি খুব হ্যাপি হয়েছি। কিন্তু আমি কি এখন সেটা বলতে পারি? কেন? আমার কারণে, আমার দলের কারণে, নাকি ওনার কার্যক্রমের কারণে? এতদিন পরে এসে কি বোঝা গেল, এই লোকটাকে ক্ষমতায় না বসালে তাকে দেশের মানুষ চিনতে পারতো না। কিন্তু তার ব্যাপারে একটা চালু ছিল, হ্যাঁ, সে যেটা কি, এটা কিন্তু দেশের মানুষ পরিষ্কার আজকে তাকে যে এই অভিজ্ঞতাটা দেশের মানুষের হতো না। কিন্তু এটা তো এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, এটা সবাই বলছে এখন, নট অনলি মি, নট অনলি ইউ, আমি বা আপনি না, কিন্তু সারা দেশের মানুষই বলছে, কিন্তু রিক্সাওয়ালারা বলছে, কিন্তু কুলি মজুর চাষা সবাই বলছে কিন্তু যে আগেই ভালো ছিলাম। আগে বলতে এটা আমি স্বাধীনতার পরও হতে পারে, পরপরও হতে পারে, 80 দশক হতে পারে, 90 পরও হতে পারে। আমাদের মানুষ কি হয়, আমাদের মানুষ ইলেকশনের সময় ইমিডিয়েট পাস গভর্নমেন্টটা দেখে,
সে কত ভালো জি, খারাপ চরিত্র থেকে। এখন জি, কি জি। হয়েছে, এখন আর ইমিডিয়েট পাস গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগ না, এই না। 17-18 মাসে ইমিডিয়েট পাস গভর্নমেন্ট কিন্তু এইটা, এই এইটা। গভর্নমেন্টটা সবাই ওন করে, বিএনপি, জামাত, আপনারাও এই গভর্নমেন্টের গঠন উপলক্ষে ক্যান্টনমেন্টে গেছেন, বঙ্গভবনে গেছেন, আপনারা সবাই মিলে এই দলটাকে ওন করেন। এই দলটা আর ইমিডিয়েট পাস গভর্নমেন্ট না মানুষের কাছে। হ্যাঁ, আওয়ামী লীগের ইমিডিয়েট পাস দল না, ইমিডিয়েট দলটা হচ্ছে এই গভর্নমেন্টটা। এর জন্য মানুষ কম্পেয়ার করে, আগে কেমন ছিলাম এখন কেমন ছিলাম, কম্পেয়ার করে সেটা। সেটা কম্পেয়ার করে। আপনার একটা নির্বাচনের একদম প্রধানতম যে বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। আপনার যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ভোটারকে পাহারা দিবে কে? ভোট কেন্দ্র পাহারা দিবে কে? তাকে প্রকাশ পেয়ে গেল আসলে কি অবস্থা দেশের। প্রার্থীর যদি নিজেরই নিশ্চয়তা না নিরাপত্তা না থাকে, সে তার ভোটারকে নিরাপত্তা কিভাবে দিবে? সে তার ভোটারকে নিরাপদভাবে ভোট কেন্দ্রে আনবে কিভাবে? ভোট কেন্দ্রের নিরাপত্তা দিবে কে? সুতরাং পুলিশ প্রশাসন বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে কি করে নাই আমি সেটা বলবো না। আমি দেখতে পাই এখন, আগে সেনাবাহিনী দেখলে আমরা ভয়ে আটকে উঠতাম। এখন দেখি যে সেনাবাহিনীর গায়ে গা গেছে, সেনাবাহিনীকে ধাক্কাচ্ছে, পুলিশ বাহিনীকে ধাক্কাচ্ছে, পুলিশ বাহিনীকে মারছে, পুলিশ বাহিনীকে মেরে ঝুলিয়ে রেখেছে।